ওকে, এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো টেকনিক্যাল এসইও নিয়ে, অর্থাৎ হোয়াট ইজ টেকনিক্যাল এসইও এবং টেকনিক্যাল এসইও টেকনিকগুলো কী কী আমরা ফলো করব বা কী কী জিনিস আমরা টেকনিক্যাল এসইও ক্ষেত্রে ফলো করি এবং টেকনিক্যাল এসইও কেন ইম্পর্ট্যান্ট। তো আমি এর আগের ক্লাসে বা এর আগের লেসনে আমি আপনাদেরকে বলেছিলাম যে এসইও মেইনলি আমি 5টা ভাগে ভাগ করি। এখন আপনাদের সহজ করার জন্য আমি দুইটা ওয়েতে অন পেজ এবং অফ পেজ এসিওর কথা বলেছি। অ্যান্ড টেকনিক্যাল এসইও ব্যাপারটা আমরা কিন্তু অন পেজে আপনাদেরকে বলেছি যে আমরা এটা অন পেজে কাজটা করে ফেলি। তো এখন কেন অন পেজে আমি টেকনিক্যাল এসইওর স্প্যাকটা আমি অন পেজে বলতেছি, কারণ দেখেন এই যে টেকনিক্যাল যে ইস্যুগুলো আমাদের তৈরি হয়, এই ইস্যুগুলো কিন্তু আমরা আমাদের নিজের ওয়েবসাইটে করি। অর্থাৎ আমি আপনাদের তখন বলেছিলাম যে আমার ওয়েবসাইটে যা কাজ করি সেটা কিন্তু আমার অন পেজের কাজ। আবার আমার ওয়েবসাইটে বাইরে গিয়ে আমি ব্যাকলিঙ্ক করি, রেফারেল ডোমেইন বাড়াই, যেটা কাজ করি না কেন সেটা আমার অফ পেজ কাজ। তো এখন টেকনিক্যাল ইস্যুসগুলো কিন্তু আমাদেরকে অলওয়েজ ফিক্সড করতে হয়। আমরা টেকনিক্যাল ইস্যুগুলো আমাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট অডিটের মাধ্যমে আমরা কিন্তু খুঁজে বের করে বা আমাদের ওয়েবসাইট শুরুতেও কিন্তু আমরা কিছু টেকনিক্যাল কাজ করে থাকি। তো এখন আজকের এই লেসনে আমরা আসলে টেকনিক্যাল স্প্যাক্ট বা টেকনিক্যাল টেকনিকগুলো কী কী, কেন আমাদের এই টেকনিক্যাল এসইওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং কী কী কাজ আমাদের করতে হবে সেই সকল ডিটেলস কিন্তু আমরা এই টিউটোরিয়ালে জেনে যাব। ওকে, প্রথম যে ব্যাপারটা টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে আসে সেটা হচ্ছে ওয়েবসাইট পেজ স্পিড বা লোড টাইম। এখন দেখেন এখানে টেকনিক্যাল কেন বলা হচ্ছে, এখানে আপনাকে কিছু বেসিক কোডিং নলেজ রাখতে হবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু একজন ওয়েব ডেভেলপারের কাজ, কিন্তু আমরা এসইও এক্সপার্ট হিসাবে আমরাও টেকনিক্যাল পার্টটা হ্যান্ডেল করতে পারি, আমরা কিছু এই জায়গায় আমরা হাত দিতে পারি। তো সুতরাং আপনি যদি কিছু বেসিক কোড, আমি এই পুরো টিউটোরিয়ালে কয়েকটা কোড আপনাদেরকে দেখাবো যেগুলো জাস্ট আপনারা সি প্যানেলে ইমপ্লিমেন্ট করলে আমি দেখিয়ে দিব প্রসেসটা কীভাবে ইমপ্লিমেন্ট করবেন। তো আমরা এই যে লোডিং স্পিড, আমরা পেজ স্পিড কিন্তু খুব দ্রুত কিছু কোডিংয়ের মাধ্যমে বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, ওকে, দেন হচ্ছে স্ট্রাকচার অফ দ্য ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটা কি ফ্রেন্ডলিনেস কিনা বা ফ্রেন্ডলিনেস কি না সেটা কিন্তু আমাদের চেক করতে হবে, কারণ গুগল প্রায়োরিটি দেয় তার ইউজারদেরকে। তাহলে আমরা কি করতে হবে, আমরা আমাদের ইউজারদেরকে একটা ফ্রেন্ডলিনেস ওয়েবসাইট আমরা প্রোভাইড করতে হবে, যেটা আমি একটু আগেও আপনাদেরকে কয়েকটা ক্লাস আগেও বলেছিলাম যে ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার করতে হবে আমাদেরকে। তো আমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা খুব ভালো করতে হবে, যাতে ইউজাররা খুব সহজে এসে বুঝতে পারে যে আমাদের ওয়েবসাইটের মেইন থিমটা কি, ওয়েবসাইটের মেইন গোলটা কি, তারা যে কল টু অ্যাকশন বাটন পাচ্ছে কি না, তারা হচ্ছে নেভিগেশন বারগুলো তারা যেখানে যেতে যাচ্ছে সেখানে ফ্রিলি মুভ করতে পারতেছে কি না। তো আমরা এগুলো সবগুলো আমরা HTML যে সাইট ম্যাপটা আছে সেটা ইমপ্লিমেন্ট করছে কিনা, যারা ইউজাররা খুব সহজে কিন্তু আমাদের যার যে রিলেটেড পেজগুলো দরকার সেই জন্য খুব সহজে যেন সেটা খুঁজে পায়। এই জায়গাগুলো কিন্তু আমরা অবশ্যই এসইও এক্সপার্ট হিসেবে আমাদের অলওয়েজ ফোকাসে রাখতে হয়। দেন হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। আমাদের ওয়েবসাইটের কোনো একটা পেজের সাথে কোনো একটা পেজ ডুপ্লিকেট হয়ে যাচ্ছে কিনা, গুগল কি আমার এই পেজকে ডুপ্লিকেট ভাবতেছে কিনা, তো আমরা এই জায়গাটা আমরা অবশ্যই ক্যানোনিক্যাল ট্যাগটা ইমপ্লিমেন্ট অবশ্যই করতে হবে। আমরা যখন একটা ওয়েবসাইটের একটা ডুপ্লিকেট ভার্সন তৈরি হয়, গুগল কিন্তু দুইটাকে ডুপ্লিকেট ভার্সন হিসেবে নিয়ে নেয়। ধরুন আমি সিম্পলি যদি বলি ডব্লিউ এবং নন ডব্লিউ ভার্সন। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের একটা ডব্লিউ ভার্সন আছে, মনে করেন mywebsite.com, আরেকটা হতে পারে mywebsite.com। তাহলে কি এই দুই ওয়েবসাইটে একটা ডব্লিউ আর নন ডব্লিউ ভার্সনের একটা ডুপ্লিকেশন তৈরি হতে পারে। তো গুগলকে কিন্তু আমরা বলে দিতে হবে যে আমার এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট সেম, তুমি এটাকে ডুপ্লিকেট ভেবেও না, বা এই ওয়েবসাইটটাকে তুমি প্রায়োরিটি দাও, ঠিক আছে, এই ভার্সনটাকে তুমি প্রায়োরিটি দাও। তো আমি এই পুরো প্লেলিস্টে আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে আপনি ক্যানোনিক্যাল ট্যাগটা ইমপ্লিমেন্ট করবেন, কীভাবে আপনি আপনার ওয়েবসাইটের এই টেকনিক্যাল প্রবলেমটা আপনি সলভ করবেন। দেন সাইট ম্যাপ। আমরা সাইট ম্যাপ এর আগেও বলেছিলাম আমরা দুই ধরনের সাইট ম্যাপ ইউজ করি, একটা XML সাইট ম্যাপ এবং একটা HTML সাইট ম্যাপ। একটা গুগল বটের জন্য, আরেকটা হচ্ছে আমরা ইউজারদের জন্য ইউজ করে থাকি। যখন আমরা XML সাইট ম্যাপটা আমরা খুব ডেকোরেটেড ওয়েতে আমরা গুগলকে বলে দিব যে তুমি এভাবে আমার রোড ম্যাপটা যখন তাকে তৈরি করে দিব, তখন সে কিন্তু খুব সহজে আমাদের সাইটগুলোকে সে ক্রল করতে পারে। বেটার ক্রলিং এবং বেটার ইন্ডেক্সিং খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে,
দেন আসেন রিডিরেক্ট পেজ। আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো একটা প্লাগইন ইউজ করার মাধ্যমে। রিডিরেকশন একটা প্লাগইন আছে যেটার মাধ্যমে আমি দেখাবো আপনার কোনো পেজকে আপনি কখন 301 করবেন রিডিরেকশন, কখন 302 করবেন, কখন 307 করবেন, কখন 306 করবেন। অর্থাৎ আমরা রিডিরেকশন আমাদের একটা পেজকে আরেকটা পেজ আমরা রিডিরেক্ট করতে পারি বিভিন্ন পারপাসে, আমাদের কিছু ইস্যুর জন্য কিন্তু আমরা এই রিডিরেকশনটা ইউজ করে থাকি। সুতরাং এটা আমাদের টেকনিক্যাল স্প্যাক্টে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। দেন হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। আপনি যখন একটা থিম সিলেক্ট করবেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই যে, বা আপনি যখন একটা এলিমেন্টের আপনার একটা সাইট ডিজাইন করতেছেন বা যখন আপনার ডেভেলপার করে দিচ্ছে, আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে জানতে মানে এই পেজটা আপনার মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা বা মোবাইলে কেমন শো হচ্ছে। দেন আরেকটা বড় ইমপ্যাক্ট হলো robot.txt। আমরা যখন আমাদের সাইটকে আমরা গুগলের কাছে ইন্ডেক্স করার জন্য যখন ডিসকারেজিংটা তুলে দেবো বা আমরা যখন এনকারেজ করবো গুগলকে আমার গুগল বট আসার জন্য, আমরা অবশ্যই google.robot.txt ফাইলটা ইমপ্লিমেন্ট করে দিতে হবে। অর্থাৎ গুগল বটকে আমরা আমাদের সাইটটাকে অ্যালাউ করতে হবে যে গুগল বট আসার জন্য। বা আমরা এভাবেও করতে পারি যে কিছু পেজ যেটা WP অ্যাডমিন যে পেজটা আমাদের কোনো দরকার নেই সেটা আমরা ডিসঅ্যালাউ করে রাখতে পারি। তো এই টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো অবশ্যই আমাদের মাথায় রেখে আমাদের সাইটের জন্য কাজ করতে হবে। আর অবশ্যই আমি যেই টেকনিকগুলো বললাম এগুলো অবশ্যই হোয়াইট হ্যাট এসইও টেকনিক। হ্যাঁ, আচ্ছা, ওকে। টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে আমরা অলওয়েজ দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এই যে যত কিছু ইমপ্লিমেন্ট করব আমরা আসলে গুগলকে বেটার ক্রলিং করার সুযোগ দিতে হবে যাতে সে বেটার ইন্ডেক্সিং করতে পারে। বেটার ইন্ডেক্সিং যদি না হয় তাহলে কিন্তু আসলে আমার একজন ইউজার যখন আসতেছে সেই ইউজার কিন্তু আমার সার্চ ইঞ্জিনে আমার পজিশনটা পাবে না, অর্থাৎ আমার ওয়েবসাইটটা পাবে না। অর্থাৎ আমরা টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো এই জন্যই করি যাতে গুগল আমার ওয়েবসাইটটাকে বেটার ক্রলিং করতে পারে। কারণ এটা টেকনিক্যাল অ্যাসপেক্ট, কিন্তু আমি সাবমিট করতেছি গুগলের কাছে, গুগল ক্রল করবে, দেন গুগল তার সার্ভারে ইন্ডেক্স করবে, দেন একজন ইউজার যখন আসবে তখন সে কিন্তু সার্চ দিয়ে আমার ওয়েবসাইটটাকে পাবে। সুতরাং এটা কিন্তু পুরোটা একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট। তা আমাদেরকে টেকনিক্যাল ওয়েতে কিন্তু, অর্থাৎ টেকনিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো পুরোপুরি সলভ করে কিন্তু আমাদের গুগলের কাছে কাজ করতে হবে। কারণ এগুলো কিন্তু আপনার SERP অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র্যাঙ্ক করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওকে, তো আজকের ক্লাসে আমরা জানলাম যে আসলে টেকনিক্যাল এসইওটা আসলে কি, বা আমরা কিভাবে কোন ফ্যাক্টরগুলো টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। তো আজকের লেসন এই পর্যন্তই। আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা ভালো ইনফরমেটিভ তথ্য পেয়ে যান। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যারা রেগুলার লেসনগুলো দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনারা ফেসবুকে, আপনার সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেগুলো শেয়ার করবেন যাতে অন্যরা আপনার থেকে উপকৃত হতে পারে। ওকে, দেখা হবে নেক্সট লেসনে। আসসালামু আলাইকুম।